আপনি যে বিষয়টাতে অনেক বেশি জনপ্রিয় হয়েছেন গত ৮-৯ দিনে, সেটা হচ্ছে যে সব কিছুতে ম্যান্ডেট আছে সেটা নিয়ে। কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আমি যাদের সাথে কথা বলেছি আইন কানুন বা যারা একটু রাষ্ট্রের সংবিধান খোঁজখবর রাখে, তারা আমাকে বলেছেন যে গণ অভ্যুত্থানের মাধ্যমে যান, অথবা আপিল বিভাগের অ্যাডভাইজারি ওপিনিয়নের মাধ্যমে যান, অথবা আপনি নির্বাচিত হয়ে যান, প্রত্যেকটা ম্যান্ডেটের একটা সীমানা বা সীমাবদ্ধতা আছে। যে কোনো ম্যান্ডেট আপনাকে কোনো কিছুর জন্য সব কিছুর ম্যান্ডেট দেয় না। সবাই আপনার কথা একটু শুনতে চাই, কারণ হচ্ছে এরকম যে অনেকে বলতেছেন যে শেখ হাসিনা, ধরা যাক 2009 সালে তো উনি নির্বাচিত হয়ে এসেছিলেন, বা এর আগে বেগম খালেদা জিয়া নির্বাচিত হয়েছিলেন, উনার কি সব কিছু করার ম্যান্ডেট ছিল? কিন্তু আপনি ভেহেমেন্টলি বলতেছেন আপনার সব কিছু করার ম্যান্ডেট আছে। সেই ম্যান্ডেট আপনাকে কে দিল আসলে? না, আমি যেটা বলেছি যে আমাদের ম্যান্ডেট আছে এভরিথিং। আমি যে শব্দটা বলেছি এভরিথিং, আমি কেন বলেছি সেটা হচ্ছে যে আপনি যদি 13 অ্যামেন্ডমেন্ট দিয়ে তো আমরা কেয়ারটেকার গভর্নমেন্টটা আমরা চালু হয়েছিল। কেয়ারটেকার গভর্নমেন্টে কিন্তু স্পষ্ট বলা আছে যে আপনি 3টা মাস, যে গভর্নমেন্টটা আসবে এরা 3 মাস থাকবে এবং এদের পুরো কাজটাই ফোকাসড অন ইলেকশন। সে ইলেকটোরাল লিস্ট বলেন, ইলেকশনকে আয়োজন করার যে কাজগুলো বলেন, সবগুলোই করার ছিল এটার কাজ। ইলেকশনের বাইরে তার কোনো ম্যান্ডেট ছিল না, সেটা একদম স্পষ্ট। এবং 13th অ্যামেন্ডমেন্টে ওইটা ছিল। কিন্তু 13th অ্যামেন্ডমেন্ট তো ওরা এসে এটা বাদ দিয়ে দিল। দেওয়ার পরে যেটা হয়েছে যে যখন ইন্টারিম গভর্নমেন্ট হওয়ার পরে যেই পরবর্তীতে যখন সুপ্রিম কোর্টে যে রেফারেন্সটা গেল, ওইখানে দেখেন 106 আর্টিকেল 106 এ বলা আছে, ওইখানে বলা আছে যে আমরা যে কোনো গভর্নমেন্টের মতো আমরা এক্সিকিউটিভ পাওয়ারটা আমরা ইউজ করতে পারবো। এটা যেটা নর্মাল একটা গভর্নমেন্ট যেই এক্সিকিউটিভ পাওয়ার হোল্ড করে, আমিও সেই এক্সিকিউটিভ পাওয়ার হোল্ড করছি। এটা আমি অ্যাটর্নি জেনারেলের সাথে এটা নিয়ে আমি কথা বলেছি, আরো 2-3 জন ইন্ডিপেন্ডেন্ট লয়ারের সাথে আপনি যেমন কথা বলেছেন আমিও কথা বলেছি। আমি আপনাকে ইনভাইট করব অ্যাটর্নি জেনারেলকে আপনার প্রোগ্রামে আনতে, ওনার কথা শুনেন উনি কি বলেন। আমরা ওই অনুযায়ী আমরা আমাদের কথাটা বলেছি। আমাদের ম্যান্ডেটটা হলো আমরা যে কাজগুলো, এটা অনেকে আবার কেউ বলছেন যে না আপনাদের ম্যান্ডেট হচ্ছে ডে টু ডে। ওখানে কোথাও লেখা নাই যে ডে টু ডে, এটা এক্সিকিউটিভ নির্বাহী পাওয়ারের কথা বলা হয়েছে। কিন্তু আপনি আমাকে একটু বলবেন যে অন্য সরকারের মতোই ক্ষমতা আছে, এটা কি আমি 106-এ যেটার মধ্যে করে অ্যাপিলেট ডিভিশনে রায়টা দিল, আমি এটার মধ্যে নির্বাহী কাজ করতে পারবেন বলে আমি এটার মধ্যে এটা দেখতেছি। সেই নির্বাহী কাজের দুই রকম ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হলো আপনার যে কাজগুলি করতে হবে, না করলে দেশ থেমে যাবে, সেই কাজগুলি আপনি করবেন। আরেকটা ব্যাখ্যা হলো যে আপনার জরুরি প্রয়োজনে যদি আপনার কোনো কিছু করতে হয় তাহলে আপনি এটা করতে পারবেন। আপনাকে এই ক্ষমতা দেয়া আছে যে আপনি এখন পলিসি বানাতে পারবেন, কিন্তু সেটা অ্যাবসলিউটলি যখন আপনার প্রয়োজন হবে তখন। আপনার রিডিং, আর আপনি নিজেও লয়ার স্টুডেন্ট। না, আমি জার্নালিজমের স্টুডেন্ট ভাই, আমি জার্নালিজমের স্টুডেন্ট ভাই। যাক, বাট আমি যেটা জানি, আমাদের রিডিং হচ্ছে নির্বাহী মানে হচ্ছে আপনি আমার একটা গভর্নমেন্টে যে কাজগুলো করে সেই পুরো কাজগুলো এটার মধ্যে পড়ে। আমি বললাম তো, আপনি 2জন লয়ারকে এনে জিজ্ঞেস করেন। আমরা এই জায়গায় আমাদের রিডিং স্পষ্ট। আচ্ছা, আমি একটু জার্নালিজমের জায়গা থেকে কথা বলি শফিক ভাই। আমাদের যে সংবিধান, আপনারা সংবিধানের অধীনে শপথ নিয়েছেন, সুতরাং আপনারা নিজেদেরকে বিপ্লবী সরকার বা অভ্যুত্থানের সরকার বলতে পারবেন না। আপনারা সাংবিধানিক সরকার, কিন্তু এবং সেইটা 106-এ আপনাদেরকে আসলে এন্ডোর্সও করা হয়েছে এজ সাংবিধানিক সরকার। এখন যে সংবিধানটা আছে সেই সংবিধান আপনাদের মানতে হবে, এর বাইরে যাওয়ার আপনাদের উপায় নাই। আপনারা বিপ্লবী সরকার না, আপনারা সাংবিধানিক সরকার। সাংবিধানিক সরকার হইলে সেই সরকারের এই সংবিধানটার কোর এসেন্স হচ্ছে আপনাকে জনগণের রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট হইতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট না, ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষমতা হচ্ছে লিমিটেড। এটা আপনি মাহমুদুল ইসলাম সাহেবের আপনি আপনার জায়গাটা দিয়ে আপনি এক্সপ্লেন করছেন, আপনি আপনার রিডিংটা বলছেন। আমার রিডিং বলে যে এই গভর্নমেন্ট ইজ লাইক এনি আদার গভর্নমেন্ট, বাট এটার ম্যান্ডেটটা এসছে একটা অভ্যুত্থান থেকে, গণ অভ্যুত্থান থেকে এই গভর্নমেন্ট এটা করা হয়েছে। আমরা সেইভাবে রিডিং করি। এবং আপনার যদি মনে হয় যে না আমি আমার কথার মধ্যে কোনো ব্যত্যয় আপনি খুঁজেন, আমি বলবো যে টপ লয়ার আছে বা অনেক বড় কনস্টিটিউশন এক্সপার্ট আছে, তাদের সাথে কথা বলতে পারেন। ওকে, গণ অভ্যুত্থানের ম্যান্ডেটের কথা আপনি যেটা বলতেছেন, সেই ম্যান্ডেটও যদি আপনার থাকে, সিস্টেমটা হচ্ছে একটা সরকার মানে তো হচ্ছে একটা গোষ্ঠী যারা আসলে দেশটা চালাইতেছে,
তাদের তো কারো না কারোর সাথে এটা নিয়ে কথা বলতে হয়। যেমন আপনারা আসলে সংস্কার করার জন্য সংস্কার কমিশন করছেন 6টা 7টা, কিন্তু খুবই ইন্টারেস্টিংলি করিডোর বা চট্টগ্রাম বন্দরের ব্যাপারে আপনার কারোর সাথে আলোচনা করতেছেন না। প্রশ্ন করলে আমরা উত্তর পাইতেছি যে এইটা আমরা করব হচ্ছে নির্বাহী দায়িত্ব। এটা আমাদের এক্সিকিউটিভ পাওয়ারের মধ্যে পড়ে এই কাজগুলো। আপনি যদি ধরেন 1 লক্ষ রোহিঙ্গা এখানে এসে পড়ে, আমাদের তো এটা নিয়ে তো আমাদের ভাবতে হবে। এটা না তো আমার এটা একটা আমার মেজর একটা কাজ, এটা আমার মেজর হেডেক। আমরা এসে যেটা পেলাম যে 7টা বছর রোহিঙ্গা ক্রাইসিসটা আছে, কিন্তু কোথাও কোনো হচ্ছে এটা একটা ফরগটেন ক্রাইসিস হয়ে গেছে। এই জায়গাটা নিয়ে কেউ ভাবছেও না। তো আমার এটা ভাবতে হবে না? প্রফেসর ইউনূস প্রথমে এসে সেপ্টেম্বরে ইউএনএ যে বললেন এবং উনার কথার পরিপ্রেক্ষিতে একটা ইউএন একটা অ্যাডপশন করলো একটা যে, এবং ওইটার আলোকে এখন 170টা দেশ এই রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আলাপ করবে। এই ক্রাইসিস হলে উনি কি আলাপটা করবেন না? উনি কি এই ইয়েটা দেখবেন না? ঠিকই তেমনি আমাদের বড় একটা হচ্ছে যে সংস্কার, ইকোনমিক সংস্কারের মূল কাজটা হচ্ছে চিটাগাং পোর্ট। আমি আবারও বলছি, চিটাগাং পোর্টের সংস্কার ছাড়া, চিটাগাং পোর্টকে এফিসিয়েন্সি আনা ছাড়া আপনি বাংলাদেশে জব তৈরি করাটা খুব ডিফিকাল্ট। আমি এটা আবারও বলছি, কিছুদিন আগে এই কথাটা আমি বারবার বলেছি। শফিক ভাই, আপনি কি মনে করেন যে এটা একটা এক্সিকিউটিভ কাজ, এটা একটা পলিসি ডিসিশন না? অবশ্যই এটা অবশ্যই এটা আমি মনে করি এটা পলিসি, নতুন পলিসি না। এটা একটা গভর্নমেন্টের এটা এর কাজ। আমরা এসে করেছি না, আমরা সাইড পাওয়ার টেক তো এই যে 3 মাস তার কাজ আমরা এক্সটেন্ড করেছি না। আমরা এটা আমাদের এক্সিকিউটিভ কাজের মধ্যে আমরা মনে করি এইটা তো একটা কি ক্রুশিয়াল একটা কাজ, সেই কাজগুলো আমরা করছি। এবং আপনি মনে করেন, আর একটা অনেকে বলছেন যে আমরা চিটাগাং পোর্টটাকে হ্যান্ড ওভার করে দিচ্ছি কাউকে, তা না। চিটাগাং পোর্ট চিটাগাং গভর্নমেন্টের কন্ট্রোলে আছে। তার টার্মিনাল ম্যানেজমেন্টের জন্য আমরা বিদেশি বড় কোম্পানির সাথে কথা বলছি। এবং আপনারা মনে করতেছেন যে নতুন কোন সরকার আসলে এই কাজটা তারা না করে আপনাদেরই করতে হবে? এইটার কি এইরকম একটা ইমিডিয়েসি আছে যে এক্ষুনি দিতে হবে? না, আমাদের কাজের ইমিডিয়েসিটা হচ্ছে যে আমি ইকোনমিক সংস্কার করে আমার প্রচুর ওনাদের জন্য রেখে যাবো, তারা দেখবেন কতটুকু ট্রান্সপারেন্সি ছিল। আমি একটা ভয়ে প্রশ্ন করি, আমার কেন জানি মনে হতেছে সরকারের যা কিছু সিদ্ধান্ত সেটা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আর শফিক ভাই আপনারা দুজনে নিতেছেন, ব্যাপারটা ঠিক কিনা? না, এটা উনি অনেক সিরিজ অফ করেন। উনি ওনার একটা জিনিস যেটা বলতেছে যে এটা উনি করেন হচ্ছে বিদেশিদের সাথে, মানে দেশি লোকদের সাথে না, যেহেতু দেশি দুষ্ট লোক সব। এটা বাজে কথা। উনি কাকে বলেছেন দুষ্ট? উনি কাউকে দুষ্ট না, আমি বলতেছি যেহেতু দেশি লোকরা দুষ্ট। উনি বাংলাদেশের মানুষকে বাইরে যতটা প্রেস করেন আপনি চিন্তা করবেন না। মানে আমি অবাক হয়ে যাই উনি কত প্রেস করেন। আর যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সরকার ক্ষমতা আসার পর, অর্থাৎ ওই সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার পর বা পদ থেকে বাধ্য করার পর জিনিসটা যেটা হইলো, ভারত একতরফাভাবে বেশ কিছু চুক্তি বাতিল করতেছে। আজকে ট্রান্সশিপমেন্ট বাতিল করে, পরে স্থলবন্দর দিয়ে জিনিসপত্র যাওয়া বাতিল করে, তারপরে ওইটা বাতিল করে। আমাদের কাছে কি বাতিল করার মতো কিছু নাই? এই অন্তর্বর্তী সরকারকে তো আসলে ভারত কষ্ট পায় বা ভারত ওই বাতিলের এগেইনস্টে কোনো একটা জবাব হয়, এরকম কোনো কিছু তো দেখলাম না। এটা কারণটা কি আসলে? না, আসলে আমরা রিটালিয়েশনে বিশ্বাস করি না। আমরা ওনাদের এগুলো দেখছি এবং আমরা মনে করছি যে যেহেতু ওনারা এই কাজগুলো করছেন, আমরা আমাদের সক্ষমতা বাড়াতে আমরা মনোনিবেশ করেছি। আপনারা জানেন আমাদের আগে ট্রাক করে অনেক আইটেম বেনাপোল পার হয়ে এটা দিল্লি পর্যন্ত যেত ট্রাকে, তারপরে ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট থেকে এটা ইউরোপ বা আমেরিকায় ফ্লাই করতো। এটার মূল কারণ ছিল যে ওইখানে যে এয়ার শিপমেন্টের কস্টটা $2.5 ছিল, এই কস্টটা খুব কম পড়তো। আর এইখানে আমাদের যে এই জায়গাটায় যেটা ছিল যে আমাদের এইখান থেকে সে যদি ফ্লাই করতো তার $5 পড়তো, কস্টটা বেশি ছিল। তো এই জন্য এয়ার শিপমেন্টটা আমাদের জন্য দরকার ছিল আমাদের ইয়েতে। তো আমরা এখন যেহেতু ওনারা এটা বাদ দিয়ে দিলেন, এখন আমরা আমাদের সক্ষমতাটা বাড়াতে চাচ্ছি। আমরা মনে করি যে এটা ইট কুড বি এ ব্লেসিং ইন ডিসগাইজ, আমার যাতে সক্ষমতাটা বাড়ে। খুবই ভালো কথা বলছেন যে রিটালিয়েশন তো করা দরকার নাই, সক্ষমতা বাড়লে তো এটা খুবই ভালো কথা। কিন্তু আমরা শুনছিলাম যে ওই সরকারের সময় আওয়ামী লীগ সরকার অনেকগুলি, মানে যেটাকে আসলে খুব জনপ্রিয় ভাষায় বলা হয়তো যে গোলামি চুক্তি, দেশ বেঁচে ফেলার চুক্তি, এরকম অনেকগুলি চুক্তি করছে। সেই চুক্তিগুলি আপনারা পর্যালোচনা করছেন কিনা, সেই চুক্তিগুলি আপনারা সামনে আনতেছেন কিনা যে এই চুক্তিগুলি আসলে করা হয়েছিল, এই চুক্তিগুলি আমরা মানি না, এইভাবে দেশটা দিয়ে দিয়েছিল আসলে আওয়ামী লীগ বা ইন্ডিয়াকে? আমাদের এনার্জির বিষয়ে একটা কমিশন আছে, সেই এনার্জি কমিশন অনেকগুলো চুক্তি রিভিউ করছে, দ্যাট আই ক্যান সে। বাট এই যে রিভিউ করা এই চুক্তিগুলো, ফানি থিং হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমাদের সেই সক্ষমতাটাও অনেক ঘাটতি আছে।
আপনি রিভিউ করেন, বিকজ এগুলো তো ইন্টারন্যাশনাল চুক্তি অনেক ক্ষেত্রে, তো সেক্ষেত্রে হয় কি ইন্টারন্যাশনাল ল ফার্ম দিয়ে আপনার এই চুক্তিগুলো দেখতে হয় না কেন। আমরা ওগুলো তো অনেক কিছু যেগুলো এনার্জি রিলেটেড দিয়েতে আমরা জানি যে এক ধরনের কমিশন হয়েছে, তারা সবগুলো এনার্জি চুক্তিগুলোই দেখছে, অনেকগুলোই। শফিক ভাই, ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিল আওয়ামী লীগ আমলে করা, যেটা ট্রান্সশিপমেন্টের সুবিধা তারা দিতেছিল বা এই সেই। তো আমাদের কাছে কি এরকম কোনো চুক্তি আসে যেটা আওয়ামী লীগ ইন্ডিয়ার সাথে করছিল, যেটা আমাদেরকে দেখানো তো যাইতে পারে? আপনি বাতিল না করেন, ইন্টারন্যাশনাল রিভিউ তো না দিতে পারেন, আপনি তো এটা দেখাবেন যে ভাই এই চুক্তি আওয়ামী লীগ ওদের সাথে করছিল, এর বিনিময়ে ওরা আমাদেরকে ট্রান্সশিপমেন্ট দিছিল, এখন এই ট্রান্সশিপমেন্টটা বাতিল করে দিছে, এইটাও তো দেখানো সম্ভব, তাই না? এটা তো রিটালিয়েশন। আমার ওইটা মনে নাই, এই কোন প্রেক্ষিতে তারা ট্রান্সশিপমেন্ট দিয়েছিল এটা মনে নাই। বাট আমাদের এই গভর্নমেন্টের মূল কথা হচ্ছে যে আমরা কোনো গোলামি চুক্তি করি না। আমরা আমরা ইন্ডিয়ার সাথে অবশ্যই ভালো সম্পর্ক চাই, খুবই ভালো সম্পর্ক চাই। বাট আমরা বারবার বলছি সমতা, ন্যায্যতা এবং সমতা, ন্যায্যতা এবং মর্যাদার ভিত্তিতে হতে হবে। আমরা সেই জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি। আমাদের একটা দাবি থাকে শফিক ভাই, আপনারা তো আমরা সবসময় সব জায়গায় পাই না, এই গোলামি চুক্তিগুলি একটু প্রকাশ করা হোক, আমরা এটা একটু দেখতেও চাই। আরেকটা জিনিস যেটা নিয়ে আসলে অনেক বেশি কথা হইতেছে সেইটা হইলো যে 26 লক্ষ ভারতীয় অবৈধভাবে বাংলাদেশে কাজ করতেছে, এরকম আমরা শুনেছিলাম গত সরকারের সময়। সেটা 26 লক্ষ কি 30 লক্ষ সেটা আমরা ঠিক জানি না, এই সরকার এটা